হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাজ প্রতাপের ঠিক। আপনারা শুনছেন প্রজেক্ট পাসিং শো সিজন 9। আজ আপনাদের জন্য এই সিরিজের অন্তিম গল্প, লেখিকা সুচরিতা কাঁড়ার নস্করের কলমে মাধব সান্যালের ভিটে। বৃষ্টিবিহীন আষাঢ়, কোথাও কোনো রূপ জলের চিহ্ন নেই, অথচ আমাদের সকলের গায়ে হাতে পায়ে কাদা। শুকনো খটখটে মেঠো রাস্তা দিয়ে হেঁটে চলেছে আটটা পা। হাঁটতে শুরু করার পর পরক্ষণে সন্ধে নেমে আসতেই বুঝেছিলাম আমরা একেবারে দিনের শেষে এসে উপস্থিত হয়েছি। সন্ধ্যের পরিষ্কার আকাশ, একটা দুটো নয়, বরং আজ আকাশে অনেক তারার সমাহার। মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই সুন্দর বেলি ফুলের গন্ধ নাকে এসে লাগে আমাদের। গন্ধ নাসারন্ধ্র দিয়ে দেহের অন্তঃগহ্বরে প্রবেশ করতেই বিভূতি বলে ওঠে, আহা, কি মিষ্টি সুবাস! বহু ঝঞ্ঝার পর এখন যদি কোথাও একটু শয়নের স্থান পেতাম তাহলে মন্দ হতো না। আমার পা দুটো আর শরীরকে বইতে পারছে না। তোমার কি অবস্থা হে কিশোরী? বিভূতি একেবারে মনের কথা টেনেই বলেছে, তাই তার কথা শেষ না হতেই বলি, তা তুমি মন্দ বলনি বিভূতি, একটু জিরিয়ে নিতে পারলে ভালোই হতো। আমরা আমাদের মতো কথা বলছি, এমন সময় তারানাথ একটু হাস্যকৌতুক স্বরেই বললেন, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। যদিও তারানাথ এমনই মানুষ, মন মেজাজ ঠিক থাকলে তিনি এমন কৌতুক সুরেই কথা বলেন। অনেক সময় তার কথার মানে না বুঝতে পারলেও এখনকার কথার মানেটা আমি বেশ বুঝেছি, তাই তার উদ্দেশ্যে বলি, তা চিন্তামণি চিনি কোথায় জুগিয়ে রেখেছেন যদি বলেন, তাহলে আমরা একটু স্বস্তিতে খানিকের জন্য জিরিয়ে নিতে পারি। তা চোখ মেলে একটু চারিপাশে তাকিয়ে দেখো না হে, দেখবে ঠিক দেখতে পাবে। এমন চাঁদনি রাতের থেকে ভালো থাকবার জায়গা আর হতে পারে বলে আমার জানা নেই। ঠাকুরমশাইয়ের কথা শুনে তো আমরা এদিক ওদিক চংমং করে দেখতে থাকি। আমার সাথে সাথে বিভূতি আর সান্যাল পুত্র দুইজনেই দেখছে। আমি আর বিভূতি ঠাকুরমশাইয়ের বলা অর্থ বুঝতে না পারলেও সান্যাল পুত্র ঠিক ঠিক বুঝতে পারে। ওই যে দূরে ছাতার মতন বটগাছটা দেখতে পাওয়া যাচ্ছে, তুমি ওই বটগাছটার কথা বলছো তাই না? সান্যাল পুত্রের কথা শুনে তারানাথ হেসে বলে, সব সময় শক্ত চার দেওয়াল কিংবা মাথায় কোনো বস্তুর চাল থাকলে তবেই যে সেই স্থান আশ্রয়ের যোগ্য তেমনটা কিন্তু নয়। অনেক সময় প্রকৃতির অদৃশ্য দেওয়াল আর গাছের পাতার চাঁদোয়া ঘেরা গাছের তলাও নিঃসন্দেহে এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই ঠাকুরমশাই। মানুষ যখন যাযাবর শ্রেণীর অধীনস্থ ছিল তখন তো তারা গাছতলাতেই থাকতো। ওই বটবৃক্ষের শীতল ছায়াই ক্লান্তি দূর করে আমাদের বিশ্রাম দেবে। বিভূতির কথাখানায় ঠাকুরমশাই বেশ খুশি হন। আনন্দের সাথেই তিনি বলেন, বেশ, চলো তবে আজকের রাতের বিশ্রামটা আমরা এই বটের ছায়াতেই খুঁজে নিই। শান্ত হাওয়া বইছে আশেপাশে, মাথার নিচে কোমল ঘাসের সবুজ গালিচা। তাতে দেহ রাখতেই মনে হলো ধরিত্রী মা আমাদের নিজ কোলে স্থান দিয়েছেন। পরম আদরে কোমলতার স্পর্শে তিনি আমাদের ক্লান্তি দূরীকরণে উদ্গ্রীব হয়েছেন। পূর্ব রাতে রুদ্রপুরের জঙ্গলে তৈরি হওয়া সমস্ত ঝঞ্ঝার সাথে লড়াই করার পর এখন আমরা তিনজনেই যথেষ্ট ক্লান্ত, তাই খাওয়া দাওয়ার থেকেও শরীরে ঘুমের অধিক প্রয়োজন। সে কারণে আমরা চারজনেই দেহ রেখেছি বটবৃক্ষের ছায়ায়। মাথার উপর আকাশ গঙ্গা, সেখানে জুঁই ফুলের মতো ছড়িয়ে রয়েছে নক্ষত্ররাজি। তারাদের স্নিগ্ধতা পরিদর্শন করতে করতেই খানিক ঘুমের অপেক্ষায় আমরা তিনজনই অপেক্ষমান। কিন্তু সান্যাল পুত্রের অন্তরে তো প্রশ্নের সমাবেশ। সে জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুরমশাই, তোমরা ওই ভয়ানক জঙ্গলে পৌঁছলে কি করে?
জানলে কি করে আমি ওইখানেই আছি? তাঁর বয়সে কৌতূহল ভীষণ স্বাভাবিক একটা বিষয়, আর তার মনে যে প্রশ্নটা জেগেছে সেটাও বড় সাধারণ কিছু প্রশ্ন। তাই তারানাথ কিছু না বললেও বিভূতি তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সবই ভগবানের আশীর্বাদ, বুঝলে খোকা। আর আমাদের ঠাকুরমশাই তো আছেনই, তিনি থাকলে আমাদের সমস্ত লড়াইয়ে জয় হবে, এটাই স্বাভাবিক। বিভূতির কথা শুনে বালকের মনেও এক অন্য রকম সাহস জেগে ওঠে। সেই সাহস থেকেই সে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বলে, আমিও তবে বড় হয়ে তোমার মতো হতে চাই ঠাকুরমশাই। তাহলে আমার মায়ের যে কোনো বিপদে আমি মাকে রক্ষা করতে পারবো। 12 বছর বয়সী শিশুর মুখে তার মাতৃভক্তি সম্পর্কে শুনলে মনে মনে আনন্দের জোয়ারে ভেসে যেতে ইচ্ছে করে। কিন্তু আমরা আজ তার কথা শুনে আনন্দে ভাসতে পারি না, বরং চোখের কোণ লবণ জলে ভেসে যায়। মনে করুণা হয় ওই সান্যাল পুত্রের জন্য, যে মায়ের জন্য সে ঠাকুর মশাইয়ের মতো সাহসী হতে চাইছে। সেই মা কিনা এক দুষ্টু প্রেতের চক্রান্তে অনেক আগেই বলি হয়ে গেছেন। হায় রে ভগবান, কি করে পারলে তুমি এতটা নিষ্ঠুর হতে? আর ভগবানই বা কি করবেন? তিনি তো নিজেই ওই দুষ্ট তান্ত্রিকের চাটুকারিতায় পাতালবন্দিনী হয়ে রয়েছেন। নানান রকম কথাবার্তা চিন্তা ভাবনায় কাটিয়ে আমরা সবাই সেই বটবৃক্ষকে বিদায় জানিয়ে শ্যামসুন্দরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাতের আঁধার পুরো কাটেনি। শ্যামসুন্দরপুরের আকাশে আঁধারের কালিমা এখনও রয়েছে। সময়ের নিরিখে ধীরে ধীরে আকাশ মেঘের আলোয় পরিষ্কার হয়ে এলেও ভোরের আলোয় যেরূপ স্নিগ্ধতা থাকার কথা, সেরূপ স্নিগ্ধতা দৃষ্টিমুখর হয় না। ধূসর বিবর্ণ এক অচেনা কুয়াশার চাদর যেন সমগ্র গ্রামটাকে ঢেকে রেখেছে। পূর্বরাত্রে রুদ্রপুরে ঘটা ঘটনার ভয়াবহতা আর বিভৎস অলৌকিক শক্তির সাথে প্রাণপণ লড়াই আর অন্ধকারের করাল রোষ থেকে সান্যাল পুত্রকে ছিনিয়ে আসার দুর্বিষহ ছাপ এখনও তারানাথের চোখে মুখে স্পষ্ট। তাই শ্যামসুন্দরপুরে পা রেখেই সেখানের পরিবেশকে ধূলি ধূসর কুজ্ঝটিকা চাদরে ঢেকে থাকতে দেখে তাকে থমকে দাঁড়াতে হয়। শ্যামসুন্দরপুরের পরিবেশ একেবারে যে অনুকূল হবে না সেটা আমরা প্রায় সকলেই জানতাম, তবে গ্রামে পা দিতে না দিতেই তার আভাস পাব সেটা হয়তো আমাদের তারানাথও বোঝেনি। তাই সে থমকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে অন্ধকারের বিষাক্ততা কতটা গভীরে ছড়িয়েছে। শুধু তারানাথই নন, আমরাও ভীষণ স্পষ্টতই বুঝতে পারি। সান্যাল পরিবারের সাথে সাথে বিপদ সমগ্র গাঁয়ে ছড়িয়ে পড়ছে। এটা উপলব্ধি করার সাথে সাথে আমরাও তারানাথের সাথে পায়ের জোর বাড়িয়ে হাঁটতে থাকি। তারানাথ দ্রুত গতিতে এগোতে এগোতে বললেন, দেরি নয়, মোটে দেরি করা যাবে না, বুঝেছ? এখন সেটাই কি ঘটছে তা ভগবানই জানেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেটায় পৌঁছতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, ঠিকই বলেছেন। সমগ্র গাঁয়ের এই ধূলি ধূসরিত পরিবেশ আর বাতাসে এমন বিকট পোড়া গন্ধ পাওয়ার সাথে সাথেই আমার মন কু গাইতে শুরু করেছে। বিভূতি কথাখানা খুব ভুল বলেনি। সত্যি তো, আমরা যতক্ষণ শ্যামসুন্দরপুরের বাইরে ছিলাম ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম গন্ধ পাইনি। যখন থেকে আমরা মাধবপুরের সীমানা ছাড়িয়ে শ্যামসুন্দরপুরে প্রবেশ করেছি তখন থেকেই পোড়া দুর্গন্ধটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই গন্ধের কারণ কি বা উৎসই বা কোথায় সেটা আমিও বুঝতে পারি না। ঠাকুরমশাইকে হন্তদন্তভাবে এগোতে দেখে আমরা শুধু তার তালে তাল মিলিয়ে এগিয়ে চলি। কিছুটা এগোনোর পর খেয়াল পড়ে সান্যাল বাড়িতে প্রবেশের আগে থাকা বড় পদ্মবিলের তকতকে কাঁচের মতো জল একদম কালো থকথকে হয়ে গেছে। শুধু তাই নয়, বিলের যত পদ্ম সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। অথচ আমরা যেদিন এই গাঁ ছেড়ে গেছি সেদিনও তো সায়রে প্রচুর পদ্ম ছিল। তার চেয়েও বড় কথা, এত ভোর হয়ে এলো তবুও একখানা পাখির সুরেলা শব্দ নেই। আছে শুধু কর্কশ কাকের চিৎকার।
এক ঝাঁক কাককে চেঁচাতে চেঁচাতে মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখে আমি বলি, পুরো গাঁ যেন শ্মশানে পরিণত হয়েছে। ফলন্ত গাছ, গাছে ভরে থাকা ফুল সব নষ্ট হয়ে গেছে। বিপদ আমাদের শিয়রে তা আমার জানা, তাই বলে এত কঠিন পরিস্থিতি। কিশোরী, তুমি ভুলে যাচ্ছ রুদ্রপুরে যে বিপদ আমাদের বেঁধেছিল তা ছিল বাহ্যিক শক্তি, আর শ্যামসুন্দরপুরের বিপদ একেবারে মাটির শিকড়ে শিকড়ে গাঁথা রয়েছে। তাই এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া অত সহজ হবে না, বুঝেছ? সান্যাল বাড়ির দুয়ারে পৌঁছাতেই বিকট পোড়া গন্ধটা আরও তীব্র হয়ে ওঠে। আমরা সকলেই প্রায় জানি সর্বনাশের শুরুটা এই বাড়ি থেকেই হয়েছিল। সে কারণেই মনে অদম্য সাহস নিয়ে আমরা এই বাড়িতে প্রবেশ করি। বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির উঠোনে প্রবেশ করার সাথে সাথেই সান্যাল পরিবারের পুরনো এক বৃত্ত নিজ কণ্ঠের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে, ছোটবাবু দেখবেন, আসুন কে ফিরে এসে। বড়বাবু, কর্তাবাবু, এবার আর দুঃখের দিন নয় গো, আমাদের বাবা ঠাকুর কথা রেখেছেন। সান্যাল বাড়ির বহু পুরানো ভৃত্য সুখহরি সেই বাড়ির উত্তরসূরিকে এতদিন বাদে বাড়ি ফিরতে দেখে চেঁচিয়ে সবাইকে ডাকছে। এ এক অতি সাধারণ দৃশ্য। কোথায় কোথায় গো সবাই, দেখো এসে, পদ্ম দাদা বাবু ফিরে এসেছে তো। সুখহরির চেঁচামেচিতে বাড়ির বড় কর্তা সবার আগে নিচে নেমে আসে এবং ঘুম ঘুম চোখে আড়মোড়া ভাঙতে ভাঙতেই বলে, কে ফিরে এসেছে কাকা? এত চিল্লাচ্ছ কেন? এমনিতেই বাড়ির যা অবস্থা রয়েছে। তার প্রশ্নের উত্তর যদিও আর সুখহরিকে দিতে হয় না যে কে বাড়িতে এসেছে, কার জন্য আসলে এত চেঁচামেচি, বড় কর্তা নিজেই সামনে সদরের রাস্তার দিকে তাকিয়ে দেখতে পায় বাড়ির উত্তরসূরি সোজা হেঁটে তার দিকেই এগোচ্ছে। তার হাতটা ধরে রয়েছে তারানাথ। 12 বছরের শিশু এতদিন পর বাড়ি ফিরেছে, আর ফিরেই দেখতে পেয়েছে প্রাণপ্রিয় জেঠুকে। তাই আনন্দে তারানাথের হাত ছাড়িয়ে সে লাগায় দৌড়। তারানাথ তার হাতটা যতক্ষণ চেপে ধরেছিল ততক্ষণ সবটা ঠিক ছিল। যেই না তারানাথের হাত ছেড়েছে অমনি আছাড় খেয়ে পড়ে। যথারীতি পড়ে গিয়ে হাতে পায়ে চোট লাগে। বাড়ির ছেলেকে এতদিন পর বাড়িতে ফিরে আসতে দেখে তো বড় কর্তার মনেও হাসির অন্ত ছিল না। 2 হাত বাড়িয়ে অপেক্ষায় ছিলেন তিনিও, কিন্তু ঘটনার দ্রুততায় সে যে পড়ে যাবে সেটা তিনি বুঝতে পারেননি। তবে ভ্রাতুষ্পুত্রকে পড়ে যেতে দেখে তিনি খানিক ভয়ই পেয়ে যান। তাড়াতাড়ি দৌড়ে আসতে চান বালকের কাছে। তবে সে আসার আগেই ঠাকুরমশাই বালককে 2 হাতে তুলে দাঁড় করিয়ে বলেন, আহা বাবা, অত তাড়াহুড়ো করতে নেই। এত তাড়াহুড়ো করলে যে হাতে পায়ে চোট লেগে যাবে, আর এখন কোনোভাবেই শরীরে আঘাত লাগা যাবে না, বুঝেছ? আমি বলেছি না, যার জন্য তোমার মা আজ তোমার কাছে নেই, সেই দুষ্টকে শাস্তি দিতে হলে প্রথমে তোমায় শান্ত হয়ে থাকতে হবে। কোথাও কোনো রকম কেটে গিয়ে রক্ত বের হলে হবে না। তোমার রক্তে শক্তি বৃদ্ধি পাবে ওই বিরাট তান্ত্রিকের। তাই কোনোভাবে বিরাট তান্ত্রিকের শক্তি বৃদ্ধি করা যাবে না, কারণ বিরাট তান্ত্রিক এখন এক আহত বাঘ। একটু শক্তি বৃদ্ধির আভাস পেলেই এই সুযোগ সে আর হাতছাড়া করবে না। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। তোমাকে তো আরো বেশি সাবধানে থাকতে হবে, কারণ ওই বাড়ির রক্ষা কবচ এখন তুমি। তারানাথ শিশুটিকে সমস্ত কথা বুঝিয়ে বলছে। এমন সময় মাধব সান্যাল সেখানে এসে উপস্থিত হয়েছেন। চোখ দুটো লাল রক্তবর্ণ, দেখে বোঝাই যাচ্ছে কতকাল তার ঘুম নেই 2 চোখে। শরীরের অবস্থাও জরাজীর্ণ। বাড়ির বাইরে বেরিয়েই নিজ আত্মজোকে চোখের সামনে দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার। কাঁপা গলায় 2 হাত বাড়িয়ে বলে, পদ্ম বাবা এসেছো? তোমার অপেক্ষায় থাকতে থাকতে তোমার দাদু যে শয্যাশায়ী হয়েছেন, এসো এসো। বাড়ির মধ্যে প্রবেশ করতেই আমরা বুঝতে পেরেছিলাম
বাড়ির পরিস্থিতি ঠিক নেই, কিন্তু তাই বলে সান্যাল কর্তা শয্যাশায়ী অবস্থায় আছেন এটা আমরা কল্পনাও করতে পারিনি। মাধব সান্যালের মুখে তার পিতার শয্যাশায়িত্বের কথা শুনে তারানাথ আর নিচে দাঁড়ায় না, দৌড়ে যায় সান্যাল কর্তার ঘরের দিকে। দোতলার দক্ষিণ দিকে একটি শ্রীহীন ঘরে পড়ে রয়েছেন তিনি। একটু অগোছালোই বটে তাঁর ঘরটা, আর অগোছালো হবে নাই বা কেন? যে বাড়ি দুর্ঘটনার কেন্দ্রস্থলে অবস্থান করছে সে বাড়ির কোনো সদস্যের কি আর মনের ঠিক থাকে? তারানাথ সান্যাল কর্তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, আর তার হারিয়ে পাওয়া নাতি পদ্ম তার সামনে। সান্যাল কর্তা পদ্মকে দেখে উঠে বসার চেষ্টা করেন, কিন্তু বয়সাধিক্য আর শারীরিক অসুস্থতার কারণে তিনি উঠতে পারেন না। তবে উঠতে না পারলেও নাতির মাথায় হাত রেখে তিনি বলেন, দাদু, তুমি এসেছো দাদু? হ্যাঁ দাদু, দাদু আমি চলে এসেছি। একটা দুষ্টু লোক আমাকে ধরে নিয়ে গিয়েছিল দাদু। শুধু আমাকে নয়, আমার সাথে আরও অনেক বাচ্চাদের ধরে নিয়ে বন্দি করে রেখেছিল সে। ঠাকুরমশাই আর কাকুরা যদি সময় মতো সেখানে গিয়ে না পৌঁছতো তাহলে আমরা কিছুতেই ওখান থেকে ফিরতে পারতাম না বোধ হয়। কোথায় কোথায় আটকে রেখেছিল? আমার পদ্মকে কোথায় আটকে রেখেছিল ওই দুষ্টতান্ত্রিক? যে কোনো বাবার মনেই এই প্রশ্ন জাগতে পারে, তাই মাধব সান্যালের মনে এই প্রশ্নটা জাগা খুবই স্বাভাবিক। কিন্তু কোনো এক কারণে তারানাথ এই সব প্রশ্নের উত্তর এখনই দিতে চান না। তিনি নীরব হয়ে থাকেন। তাকে নীরব হয়ে থাকতে দেখে সান্যাল কর্তা কিছু একটা বুঝতে পারেন, এবং তাই তিনি বলেন, মাধব, এইসব পুরনো কথা ভয়ঙ্কর। এই শুনে আমরা কি করব? বরং বাবা ঠাকুরকে ধন্যবাদ দাও যে পরিস্থিতি কঠিন হলেও তিনি নিজের প্রাণের মায়া না করেই আমাদের পদ্মকে সেই কঠিন অবস্থা থেকে ফিরিয়ে এনেছেন। সান্যাল কর্তা কথাখানা বলার সাথে সাথেই তারানাথ বলে ওঠেন, প্রাণের পরোয়া। হ্যাঁ, ঠিকই বলেছেন। সমাধি মধ্যে তো প্রাণটাই যেতে বসেছিল। শুধুমাত্র এই বিভূতি আর কিশোরী ছিল বলে, ওদের দক্ষতা এবং প্রাণপণ চেষ্টার কারণে আমি আজ এখানে পদ্মকে সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তারানাথের মুখে ভয়াবহতার কথা শুনে সান্যাল বাড়ির প্রতিটা লোকের মধ্যে ভয় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সকলেই তারানাথের প্রাণ যেতে পারত শুনে যথেষ্ট ভয় প্রকাশও করেছেন, আর তার সাথে সাথেই তারানাথের প্রাণ ফিরিয়ে পদ্মকে উদ্ধারের কাজে সহায়তা করার জন্য তারা আমার আর বিভূতির প্রতিও কৃতজ্ঞ বোধে জড়িয়ে পড়ে। এত বিপদের মধ্যেও বাড়ির ছেলে ফিরে এসেছে, তাই বাড়ির লোকের মনে খুশি ফিরে এসেছে। সেই আনন্দে বাড়ির বড় বউ পদ্মের খুশি মতো খাবার বানায়। আমরা সকলেই এই কয়েকদিনের বিপদে হাঁপিয়ে উঠেছিলাম, তাই সান্যাল বাড়ির প্রাতরাশে মন দিয়ে আমরাও খানিক খুশি হই। খাঁটি গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর টাটকা ছোলার ডাল খেয়ে উদরে এক বাঁধ ভাঙা প্রশান্তি অনুভব হয়। গাঁয়ের বেশ উচ্চবৃত্ত বংশ এই সান্যাল পরিবার, তাই তাদের খাওয়া দাওয়ায় বেশ অন্যরকম একটা ব্যাপার থাকবে তা বলাই বাহুল্য। আমরা ছোলার ডাল, লুচি আর ক্ষীর খেয়ে নিচের অতিথি দালানে একটু বিশ্রাম নিতে বসেছি। আসলে কয়েকদিনের অমানবিক লড়াইয়ের পর আজ এক প্রকার দেহ মন ক্লান্ত হয়ে রয়েছে। তাই সান্যাল বাড়ির নিচের তলার এমন শীতল ঘরের পরিষ্কার চওড়া লাল মেঝে দেখে শরীর আপনা থেকেই নেতিয়ে পড়েছে আমার আর বিভূতির। তবে আমরা শুয়ে পড়লেও তারানাথ বসে বসে এক মনে সেই পাথরের টুকরোটাই পরিদর্শন করে যাচ্ছে। আমরা তখনই বুঝেছিলাম যে পাথরটা এই রহস্য সমাধানের অনেক বড় একটা সংকেত। তাই আমি এই মুহূর্তে ঠাকুর মশাইকে আর কোনোরূপ প্রশ্ন করি না। আসলে যত প্রশ্ন করব ততই ওনার মনোনিবেশে ব্যাঘাত ঘটবে। তাই আমি কিছুই বলি না, বরং তাকে দেখতে থাকি। সে ওই পাথরের টুকরো নিয়ে কি করে সেটাই দেখতে থাকি। বেশ কিছুটা সময় এভাবেই কেটে যায়। আমি তারানাথের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বিভূতির মতো কখন যে নিদ্রায় ডুবে যাই তা আমি নিজেও বুঝতে পারি না। আমাদের দুজনেরই ঘুম ভাঙে
সুখ হরির চিৎকারে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তাড়াতাড়ি চলুন। কর্তা বাবা কেমন একটা করছেন, মনে হচ্ছে শরীর থেকে প্রাণটা একেবারে বেরিয়ে এলো বলে। সুখ হরির কথা শুনে তো আমরা আকাশ থেকে পড়ার মতোই চমকে উঠি, কারণ কিছুক্ষণ আগে আমরা তাকে দেখে এসেছি। তার যত খারাপ অবস্থাই হোক না কেন, প্রাণ বেরিয়ে আসার মতো অবস্থা তো কোনোভাবেই হওয়ার কথা নয়। যদি আমি খুব ভুল না করে থাকি, তাহলে তারানাথেরও চোখ লেগে গিয়েছিল, তাই সুখ হরি তাকে ডাকতেই সে চমকে উঠেছে। চমকে ওঠাটাই যদিও ভীষণ স্বাভাবিক, কারণ আমরা তার সাথেই সান্যালকর্তার অবস্থা দেখে এসেছি। তাহলে এইটুকু সময়ের মধ্যে কি এমন হয়ে গেল? সেসব যাই হোক, তারানাথ উঠে একটু ধাতস্থ হয়েই দৌড় লাগায়। আমরাও তার সাথে সাথে দোতলার দিকে দৌড়ে যাই। আমাদের সাথে সাথে পুরো সান্যাল পরিবার সান্যালকর্তার ঘরে এসে উপস্থিত হয়েছে। বিছানায় সান্যালকর্তার শরীরখানা একেবারে সারহীন অবস্থায় পড়ে রয়েছে। চোখ দুটো কেমন বড় হয়ে শরীরের বাইরে বেরিয়ে আসতে চাইছে। তিনি মুখটা খুলেও কিছু একটা বলতে চাইছেন, কিন্তু চেষ্টা করেও তিনি কিছুই বলতে পারছেন না। তারানাথকে পরিবারের সবাই দেখে একটু স্বস্তি পায়। মাধব সান্যালের দাদা বলেন, এই তো ঠাকুরমশাই, আপনি এসেছেন। দেখুন না বাবা কেমন একটা করছেন। আমি বৈদ্যমশাইকে খবর পাঠিয়েছি। তারানাথ বোধহয় কিছু একটা অমঙ্গলের আঁচ আগেই পেয়েছিলেন, তাই তিনি বড় কর্তার উদ্দেশ্যে বলেন, অস্থির হবেন না, আমি দেখছি কি করা যায়। আপনারা নিজেদের একটু শান্ত করুন। তারানাথের এই শেষ কথাটায় আমরা দুজনেও একটু চমকে উঠি। মনে এক চরম দুর্ঘটনার আভাস পাই, তবে এই মুহূর্তেই কিছু বলতে পারি না। কী বা বলবো আমরা? ঠাকুরমশাই সান্যালকর্তার কপালে হাত ঠেকিয়ে তার কানে কানে কিছু একটা বলে সেই ঘর থেকে বেরিয়ে আসেন। আমরাও তার পিছু পিছু বেরিয়ে আসি। সময় নিজের নিয়মে বেশ এগিয়েছে। সকাল গড়িয়ে বেলা হয়ে এসেছে। বেলা দুপুর হয়ে এলেও আজ আকাশে সূর্যের তেজ মরা, কোনোরূপ প্রখরতা নেই। পুরো বাড়ির পরিস্থিতি ভীষণ রকম গুমোট হয়ে রয়েছে। আমরা বাগানে সেই নাট মন্দিরে গিয়ে বসি, যেখানে বসে সান্যালকর্তা আমাদের এই বাড়ি, এই সান্যাল পরিবারের পুরো অতীত সম্পর্কে সমস্তটুকু বলেছিলেন। আমরা সেখানে বসতে সেই পোড়া পোড়া গন্ধটা আরও তীব্রভাবে অনুভব করি। মনে হয় যেন খুব কাছে কোনো পচা গলা দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এইসবের মধ্যে দিয়ে কি সংকেত পাচ্ছেন ঠাকুরমশাই? কোন দিশায় হাঁটলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো বলতে পারেন? ঠাকুরমশাই ঠাকুর দালানের বাইরে থাকা ভোলা গাছটাকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছিলেন। বিভূতির প্রশ্ন শুনে তিনি এদিক পানে তাকান এবং বলতে শুরু করেন, কোন দিকে হাঁটলে সঠিক দিশা পাবো, সত্যি সে সংকেত আমার কাছে এখনো অধরা বিভূতি। শুধু এটুকু জেনে রাখো, এই পরিবারের রক্তেই প্রাণ ফিরবে এই পরিবারের। আত্মত্যাগেই তুষ্ট হবেন দেবী, এটুকু আমি বুঝেছি। তারানাথের কথা শুনে আমার বুঝতে বাকি থাকে না তিনি কি বলতে চাইছেন বা কার প্রাণের কথা তিনি বলছেন। তাই আমি বলি, এছাড়া আর কি অন্য কোনো উপায় নেই ঠাকুরমশাই? অন্য কোনো উপায় যদি থাকতো কিশোরী, তাহলে আমি তো সেই অন্য পথ দিয়েই হাঁটতাম। আমরা তারানাথের সাথে কথায় ব্যস্ত, তার মধ্যেই তারানাথের কি মনে হতে তিনি নাট মন্দিরের পাশে যে ঝোপটা রয়েছে সেদিকে হাঁটা লাগান। এমন কথার মধ্যে হঠাৎ করে সেদিকে তারানাথকে যেতে দেখে আমরাও সেদিকে যাই। কিছু দূর যেতে না যেতেই ঠাকুরমশাই কিছু একটা খেয়াল করে মাটির মধ্যে বসে পড়ে। আমরাও ক্ষণিকের মধ্যেই তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। বাতাস যে কেন এত বিষাক্ত হয়ে উঠেছে, আকাশে সূর্যের রোদ কেন যে ম্রিয়মান, সেটা আমরা এতক্ষণে বুঝতে পারি। সান্যাল পরিবারের সেই যে কুর্ম, মা মহালক্ষ্মীর শ্রীচিহ্ন, সেই কুর্মটেই একটি পাথরে পরিণত হয়েছে। তার মধ্যে প্রাণস্পন্দন অবলুপ্ত রয়েছে। আমরা সেদিকে তাকিয়ে রয়েছি একভাবে। তারানাথ বেশ কিছুক্ষণ সেই পাথরে পরিণত হওয়া কুর্মটিকে স্পর্শ করে বসে থাকেন। আমরা বেশ বুঝতে পারি বিপদের আঁচ ভীষণভাবে ঘনীভূত হয়েছে।
সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু মনের জোর নয়, সেই সাথে সাথে শরীরেরও অধিক শক্তি প্রয়োজন। সেই মুহূর্তেই বেশ কিছু লোকজন হৈ হৈ করে সান্যাল বাড়ির মধ্যে প্রবেশ করে। প্রথমটায় আমরা কিছুই বুঝি না, ভাবি হয়তো সান্যাল কর্তার শরীর খারাপের সংবাদ পেয়ে তারা এসেছেন। কিন্তু না, ভুল ভাঙল কিছুটা পরে সুখহরির কথায়। আমরা সেই কুড়মুটির সামনেই রয়েছি, সেখানে এসেই সুখহরি বলল, বাবা ঠাকুর, গায়ে যে অন্য অনর্থ শুরু হয়েছে। গায়ের একটি স্ত্রী লোকও নিজের ঘরে নেই। সকলে কাল ভোর রাতে কোথায় যেন চলে গেছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুখহরির কথা শুনে তো আমাদের মাথায় হাত। ই আবার কোন ঝামেলা শুরু হলো? বিভূতি সময় নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে, কিন্তু আমার সত্যি তর্স হয় না। ভয়ে আশঙ্কায় ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে বলি, এটা কি আবার নতুন বিপদের উৎপত্তি হলো ঠাকুর মশাই? তারানাথ আগত বিপদকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিতে ব্যস্ত, আর সেই কারণে তিনি আমাদের হাত দেখিয়ে চুপ করতে বলেন এবং সুখহরিকে জানান, তুমি ওনাদের শান্ত হতে বলো, আমরা আসছি। তারানাথের কথা শুনে সুখহরি সেই স্থান ত্যাগ করেন, আর আমরা বাড়ির সদরের দিকে এগিয়ে যাই। গাঁয়ের সিংহভাগ পুরুষ এসে হাজির হয়েছেন। সবার মুখেই প্রায় একই কথা, সকলেই বলে চলেছেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাঁচান আমাদের, দয়া করে বাঁচান আমাদের। তারা যথেষ্ট ভয় পেয়ে রয়েছেন, সেটা তাদের কণ্ঠে স্পষ্ট। আর ঠিক সেই কারণেই তারা ঠাকুর মশাইয়ের শরণাপন্ন হয়েছেন। ঠাকুর মশাইও তাদের বলছেন, ঘটনাটা কি ঘটেছে সেটা আমাকে পুরোটা বলুন দেখি, আমি আগে শুনি কি হয়েছে। কি হয়েছে কি বলবো বলুন তো ঠাকুরমশাই। কাল রাতে যে যার মতো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। অদ্ভুতভাবে আমরা সবাই কাল অঘোরে ঘুমিয়েছি। যখন আমাদের ঘুম ভাঙলো, তখন থেকেই আমরা আমাদের বাড়ির মেয়ে বউদের খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঠাকুরমশাই। কি বলছো তোমরা? তোমাদের বাড়ির মেয়ে বউদের খুঁজে পাচ্ছ না? আগে না। তোমার সাথে ও কে? আগে ও আমার মেয়ে দাদাবাবু। বিভূতি এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করে ঠিক প্রশ্নটাই করেছে। তার প্রশ্নের উত্তরে এক গ্রামবাসী বলে ওঠে, অদ্ভুত কাণ্ড ঠাকুরমশাই, যেসব মেয়েরা ঋতুমতী নয় শুধুমাত্র তারাই ঘরে রয়েছে। গ্রামবাসী লোকটির কথা শুনে তারানাথ বলে, তোমরা চিন্তা করো না হে, শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমাদের মেয়ে বউদের ফিরিয়ে দেব। যদিও তাদের ফেরানোর কিছুই নেই, তারা সবাই তোমাদের গৃহেই রয়েছে। তোমরা শুধু তাদের দেখতে পাচ্ছ না, কারণ তারা দুষ্ট বিরাট তান্ত্রিকের মায়া বলে অদৃশ্য হয়ে রয়েছে, বুঝেছ? ঠাকুর মশাইয়ের কথাখানা শুনে তাদের মধ্যে একজন বলে, বাড়ির মেয়ে বউরা অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা আমরা কেমন করে চিন্তা না করে থাকতে পারি বলুন তো ঠাকুরমশাই। জানি, আমরাও বুঝি যে কি পরিস্থিতিতে তোমরা আছো। তাতে তোমাদের চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু চিন্তা করলেই তো আর তোমাদের মেয়ে বউরা দৃশ্যমান হয়ে উঠবে না বলো। তাই ঠাকুর মশাইকে কাজ করতে দাও, সেটাই এখন বুদ্ধিমানের কাজ। আমি কথাগুলো বলার সাথে সাথে ঠাকুর মশাই বলে উঠলেন, হ্যাঁ, আমাকে তো কাজ করতে হবে, তবে তার সাথে তোমাদেরকেও সাহায্য করতে হবে আমায়। যা যা বলবো সব কিছু জোগাড় করে আনতে হবে কিন্তু। ঠাকুর মশাই বলার সাথে সাথেই গ্রামবাসী বৃন্দ বলে ওঠে, হ্যাঁ, পারবো পারবো পারবো, আমরা সব পারবো। আমাদের কি করতে হবে বলুন, আমরা আমাদের বাড়ির সম্মানকে ফিরিয়ে আনতে পারবো। নারী সত্যিই বাড়ির সম্মান, তাই তাকে রক্ষা করতে আর এই পরিবারের রহস্য উদ্ঘাটন করতে যা করার সবটুকুই তারানাথ করবেন, আর করবে বলেই তিনি বলেন। তাহলে যা যা বলছি সেগুলো জোগাড় করে দুপুর পোহাবার আগেই এই বাড়িতে এসে উপস্থিত হবে, নইলে কিন্তু। তারানাথের মুখ থেকে নেতিবাচক কিছু নিঃসৃত হতে পারে, এটা ভেবেই গ্রামবাসী বৃন্দ জোর গলায় বলে, না 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 না, অমন কথা বলবেন না, দয়া করে অমন কথা বলবেন না। যা যা লাগবে, যা যা লাগবে আমরা সবটুকু নিয়ে আসবো। তাদের মুখে ইতিবাচক সম্মতি পেয়ে ঠাকুরমশাই বলতে শুরু করেন, 1.5 মণ শুকনো বেল কাঠ, 4 কেজি খাঁটি ঘি, নবগ্রহ কাঠ, শ্বেত সরিষা,
কালো মহিষের এবং সাদা ঘোড়ার লোম নিয়ে এসো। কিচ্ছুটি চিন্তা করবেন না ঠাকুর মশাই, কিচ্ছু চিন্তা করবেন না, ঠিক সময় মতো আমরা সমস্ত জিনিস নিয়ে ফিরে আসব। গ্রামের লোকেরা ফিরে গেছে অনেকক্ষণ হলো। আমরা বসে আছি নাট মন্দিরের চাতালে। ঠাকুরমশাই আবারও সেই পাথর হাতে নিয়ে বসেছেন। এবার আর আমরা না থাকতে পেরে দুজনেই বলি, এটা কি ঠাকুরমশাই? এর বিশেষত্বই বা কি? আমাদের প্রশ্ন শুনে তারানাথ আমার দিকে ঘুরে তাকিয়ে বলেন, এটা দশম পট্ট সংকেত। এটাই এই বিপদ থেকে রক্ষা পাবার একমাত্র উপায়। কিন্তু এই দশপট্ট সংকেতকে জাগাবো কি করে সেটাই আমি ভাবছি। তবে একটা উপায় পেয়েছি। তোমরা নাট মন্দিরের ঠিক মধ্যস্থলে মাটি দিয়ে একটি যজ্ঞকুণ্ড প্রস্তুত করো। আমি গাঁয়ের উত্তর দিক থেকে বিশেষ জিনিস নিয়ে ফিরে আসছি। ঠাকুরমশাই একা যাবেন শুনে আমাদের মনে আশঙ্কার ডমরু বেজে ওঠে। আমি আর বিভূতি দুজনেই বলে উঠি, আপনি একা যাবেন? তোমরা ভয় পাচ্ছ কেন হে? মন দিয়ে যজ্ঞকুণ্ড প্রস্তুত করো, আমি ঠিক সময় চলে আসব। কথাটা বলেই তিনি হাতে ত্রিশূল নিয়ে উত্তর দিশায় পাড়ি দেন। বুঝলে কিশোরী, আমরা যেমনটা শুনলাম ঘটনা মোটেও তেমনটা নয়। গায়ের বধূরা মোটেই অদৃশ্য হয়ে যায়নি। তাদের ওই বিরাট তান্ত্রিক নিজ তন্ত্র বলে কোথাও আটকে রেখেছে। আর একজন প্রেতজনিভুক্ত তান্ত্রিক বাড়ির মেয়ে বউদের আটকে রেখেছে শুনলে বাড়ির মেয়ে বউরা বাড়ি ফিরলেও তারা যথাযথ সম্মান পাবেন না। কারণ ভুলে যেও না, ঋতুবিহীন সমস্ত নারী কিন্তু গ্রামে রয়েছেন। তারা তো শুধুমাত্র বালিকা নয়, কিছু বয়স্কাও তো রয়েছেন। তাদের চিন্তাভাবনা যে কী রূপ হতে পারে সেটা তো তোমার জানা, তাই না? তাই তুমি বলছো ঠাকুরমশাই ইচ্ছে করে গ্রামবাসীদের কাছ থেকে আসল কথাটা লুকিয়ে গেল? আমার তো সেটাই মনে হলো। তবে এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে না, বুঝেছ? কারণ বাতাসেরও কান আছে, কেউ শুনলেই বিপদ। সে কথা আবার বলে। এখন চলো আমরা ঠাকুরমশাইয়ের কথা মতো যজ্ঞকুণ্ডটা প্রস্তুত করি। হ্যাঁ হ্যাঁ, চলো। সময় অনুযায়ী সূর্য মাথার উপর উঠেছে বেশ অনেকক্ষণ হলো, কিন্তু উজ্জ্বল আলোর গরিমা বা তাপের দাবদাহ আজ কোনোটাই নেই। আমরা খুব মনোযোগে যজ্ঞকুণ্ড প্রস্তুত করছি। সান্যাল বাড়ির দিঘির পাড়ের কাদামাটি দিয়েই তৈরি হচ্ছে যজ্ঞকুণ্ড। সুখহরি মাঝখানে এসে একবার বলে গেছেন দুপুরের আহারের জন্য। যদিও আমরা দুজনেই তাকে জানিয়েছি আজ দুপুরে আর কোনো আহার করব না, কারণ সকালে আহারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। সব শুনে সে বলে গেছে, বেশ, আপনারা তো পুজোর জোগাড় করছেন, তাহলে সামান্য ফলাহারের ব্যবস্থা করে দিচ্ছি। কথাখানা বলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে সাথে করে কিছু ফল নিয়ে আসে। আর গ্রামের লোকজনও আমাদের যজ্ঞকুণ্ড প্রস্তুত হওয়ার আগেই যজ্ঞের জিনিসপত্র নিয়ে হাজির হয়। একদম গুছিয়ে নিয়ে এসেছে তারা সমস্ত জিনিস। শুধু কাঠগুলো হাতের মাপানুযায়ী 1.5 হাত করে কেটে নিতে হবে, সে কাজেও তারা দক্ষ। কাঠগুলো নিয়ে এসেই হাতের দা দিয়ে সেগুলো কাটতে থাকে। 1.5 মণ মানে প্রায় 60 কেজি ওজনের কাঠ। প্রতিটি কাঠকে হতে হবে 1.5 হাত। এই কাজ সম্পন্ন হতে বেশ সময় লাগবে। তাই বিভূতি বলে, চলো ওনারা কাঠ প্রস্তুত করুক, আমরা ততক্ষণ সুখহরির দিয়ে যাওয়া ফলগুলোর প্রতি একটু মনোনিবেশ করি। গাছ পাকা আম, কলা বেশ মিষ্টি এবং সুস্বাদু। বিভূতি আর আমি দুজনেই ফলাহারে মনোনিবেশ করেছি। বিভূতি মনের সুখে আমের রসাস্বাদন করছে, আর আমি কচি শশায় সবে মনোযোগ দিয়েছি। এমন সময় বিভূতি হঠাৎ করে নিজ কনুইয়ের ধাক্কা দিয়ে আমাকে ডাকার চেষ্টা করে। আমি তার দিকে তাকিয়ে বলি, কি হয়েছে বিভূতি? তাকে প্রশ্ন করলেই সে চোখের ইশারায় আমাকে সদর দরজার দিকে দেখতে বলে। আমি তাকিয়ে দেখে তো অবাক, এ কি করে সম্ভব? এ তো সম্ভব নয়। তবে কি উনি আমাদের অনুসরণ করছেন? হ্যাঁ, নিশ্চয়ই করছেন, নইলে এইখানে এই এত দূরে এলেন কিভাবে? সে যাই হোক, উনি আমাদের কেন অনুসরণ করছেন সেটা জানার থেকেও এখন এটা জরুরি, উনি এই সেদিন কোথায় চলে গিয়েছিলেন। আমার মনেও প্রশ্ন, বিভূতির মনেও প্রশ্ন। আমরা দুজনেই অবাক চোখে তাকিয়ে রয়েছি। তারানাথ তার সাথে সাথে হেঁটে আমাদের সামনে এসে বলেন,
তোমরা এনাকে সেই মাধবপুরের জঙ্গলে দেখেছিলে তো? এনার পরিচয় তোমরা ঠিক সময় পেয়ে যাবে। উনি আজ এখানে উপস্থিত থাকবেন। শুধু ওনার উপস্থিতি দিয়েই উনি রক্ষা করবেন সব কিছু। তারানাথের সব কথায় আমরা আমাদের প্রশ্নের সব উত্তর পেয়ে যাই। তাকে আর নতুন করে কোনো প্রশ্ন করতে মন চায় না, কারণ এই যে তিনি আমাদের রক্ষা করবেন এইটুকুই তো যথেষ্ট, তাই না? এরপরে তো আর কিছু জানার অবকাশ থাকে না। সত্যি বলতে কি দরকারও নেই। সময় নিজের মতো এগিয়েছে, গাঁয়ের লোক নিজেদের সবটুকু দিয়ে যজ্ঞের সব কিছু জোগাড় করেছেন। তবে কাঠ কাটা এখনও চলছে। সূর্যি পাটে গেছে বেশ অনেকক্ষণ হলো, চারিদিক আঁধারে ঢেকে গেছে। থেকে থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। আমরা নাট মন্দিরে ঠাকুর মশাইয়ের কথা মতো আবিরের রং দিয়ে 4 চৌকো ঘর বানাচ্ছি। একটা দুটো নয়, 20টি ঘর আঁকতে হয়। আর সেই ঘরগুলিতে ঠাকুর মশাই 10 মহাবিদ্যার সাথে সাথে 10 অবতারের প্রতিকৃতি তৈরি করেন। আমরা এক মনে দেখছি ঠাকুর মশাইয়ের হাতের কাজ। ঠাকুর মশাই এক মনে নিজের কাজ করেছেন, কোনো দিকে তার কোনো খেয়ালই নেই। সে যেন আজ এক তপক্লিষ্ট ঋষি। জ্বলন্ত মোমবাতির আলোয় তার মুখ আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। মুখে পাঠ করছে আদ্যাস্তোত্র। আর সেই পথিক ঠাকুর, তিনি নাট মন্দিরের ঠিক উত্তর পূর্ব কোণে বসে কী সব বিড়বিড় করছেন। আমরা দুজনে আমাদের কাজ শেষ করে তারানাথের দিকে তাকিয়ে রয়েছি এক দৃষ্টিতে। বোঝার চেষ্টা করছি সে কি করতে চাইছে। এমন সময় তারানাথ নিজেই তার আদ্যাস্তোত্র পাঠ শেষ করে আমাদের দিকে তাকিয়ে বলছেন, মনে ভাবছো তো এসব কি হচ্ছে? হ্যাঁ, সে তো মনে অনেক প্রশ্নই জাগছে এখন। শুধু বুঝতে পারছি না পুরাণের 10 অবতারের সাথে 10 মহাবিদ্যার কি সম্পর্ক। বিভূতির কথা শুনে ঠাকুরমশাই হেসে উঠে বলেন, আছে আছে, সম্পর্ক আছে বলেই তো আমি প্রতিকৃতগুলো আঁকলাম। সেই উপনয়নের দিন পদ্ম যে পাথর এ বাড়ির উঠোন থেকে কুড়িয়ে পেয়েছিল, সেটা আসলে 10ম পট্ট সংকেত। এই পাথরকে জাগালেই আমি সংকেত পাব কিভাবে মা মহালক্ষ্মী নিজেকে বন্দিনী রূপ থেকে মুক্ত করবেন। ঠাকুরমশাইয়ের কথাগুলো মন দিয়ে শুনতে শুনতে বিভূতি কৌতূহলী স্বরে বলে ওঠে, 10 অবতারের সাথে মহাবিদ্যার সম্পর্ক? হ্যাঁ বিভূতি, শুধু সম্পর্ক নয়, মহা সম্পর্ক রয়েছে। প্রকৃতি তো এভাবেই সৃষ্টি হয়েছে, শিব যেখানে শক্তি সেখানে, পুরুষ যেখানে প্রকৃতি সেখানে। এটাই তো বিধির নিয়ম হে। আমরা যতই নিজেদেরকে বিজ্ঞানের সাথে সংযুক্ত করি না কেন, সবই সেই সৃষ্টিকালে বাঁধা, বুঝেছ? 10ম অবতারের প্রথম অবতার মৎস্য এবং মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী, দুইয়ের মধ্যেই এক মহা সাদৃশ্য বর্তমান। প্রলয়ের জলরাশি থেকে যেমন মৎস্যরূপী বিষ্ণু বেদ উদ্ধার করেছিলেন, তেমনি পরম চেতনার আদি রূপ মহাকালী রূপান্তরের সূচনা করেছিলেন। দ্বিতীয় হল কূর্ম অবতার। অনন্ত সমুদ্র মন্থনে ভিত্তি প্রস্তুত ছিলেন কূর্ম। আর দ্বিতীয় বিদ্যা মহা, তারা হলেন সেই মহাজ্ঞান যা চঞ্চল সংসারকে ধারণ করে রাখেন। তৃতীয়ত বরাহ অবতার, যেমন রসাতলে তলিয়ে যাওয়া পৃথিবীকে উদ্ধার করেছিলেন, ঠিক তেমনি তৃতীয় বিদ্যার দেবী ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী পঞ্চভূতের ভারসাম্য বজায় রেখে সৃষ্টিকে পূর্ণতা দিয়েছেন। চতুর্থ অবতার নৃসিংহদেব ভক্তকে রক্ষার স্তম্ভ চিরে আত্মপ্রকাশ করেছিলেন। আর মহাবিদ্যার চতুর্থ বিদ্যা দেবী ভুবনেশ্বরী সমস্ত ভয় থেকে মুক্তি দেন। পঞ্চমে অহংকার চূর্ণ করতে আবির্ভূতা হন বামন অবতার। অন্যদিকে পঞ্চম বিদ্যা ভৈরবী সর্বপ্রকার মায়াজাল ও দম্ভ নাশ করেন। স্বতঃস্ফূর্ত আত্মবলিদান ও ক্ষত্রিয় দমনের তীব্র শক্তির প্রতীক ষষ্ঠ বিদ্যা দেবী ছিন্নমস্তা এবং তীব্র ক্ষুরোধার পরশুরাম। সপ্তম অবতার রামচন্দ্র এবং দেবী ধূমাবতী, দুই দুঃখ বিরহ শোক ও তপস্যার চরম পরাকাষ্ঠা। শত্রুর বাকস্তম্ভন ও বল প্রয়োগে অর্ধম বিনাশের প্রতীক বগলামুখী এবং বলরাম।
নবমে মাতঙ্গী এবং বুদ্ধ দুই পরম জ্ঞান। অহিংসা, সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে তত্ত্ব প্রদান করেন বুদ্ধ এবং মাতঙ্গী। ভগবান বিষ্ণুর দশম অবতারের সর্বশেষ অবতার কল্কি এবং দশ মহাবিদ্যার শেষ বিদ্যা দেবী কমলা বা মহালক্ষ্মী দুইয়েরই মিল অপরিসীম। ধর্ম স্থাপন এবং কলির সমস্ত পাপ স্খলন করে নতুন এক যুগের সূচনা করবেন তারা। তাই শিব শক্তিকে মিলিয়ে দশ মহাবিদ্যা এবং দশম অবতারের সাদৃশ্য মিলিয়ে এই দশম পট্ট সংকেতকে জাগ্রত করতে হবে, তবেই মুক্ত হবেন দেবী। এই চরম দুরাবস্থা কেটে গিয়ে সুদিন ফিরবে এই শ্যামসুন্দরপুরে এবং এই সান্যাল পরিবারে। ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী সান্যাল কর্তাকেও নাট মন্দিরে এনে খাটিয়ায় শুইয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, পদ্মা যজ্ঞের কাণ্ডারি, তাকেই বংশের জন্য ঘৃতাহুতি দিতে হবে। তাই সে রক্তবস্ত্র পরে এসে হাজির হয়েছে। সঠিক সময় মতো যজ্ঞকুণ্ড জ্বলে ওঠে। নাট মন্দিরের আশেপাশে মশাল জ্বালানো হয়েছে। গ্রামবাসীরা বসে রয়েছে যজ্ঞকুণ্ডের পাশে। সবাই করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করছে। বেশ কিছুক্ষণ নির্বিঘ্নেই চলে যজ্ঞকর্ম। তারানাথ মন্ত্র পাঠ করে চলেছে একইভাবে। সান্যাল পরিবারের উত্তরসূরি সেও সমান তালে যজ্ঞে আহুতি দিচ্ছে। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ঝড় ওঠে। ঝোড়ো হাওয়ায় চারিদিক ওলট পালট হয়ে যায়। যজ্ঞকুণ্ডের অগ্নিশিখা এদিক ওদিক ছুটতে থাকে। আগুনের ফুলকি উড়ে যায় চারিদিকে। সান্যাল বাড়ির আকাশ ছিঁড়ে বেরিয়ে আসে এক বিকট হাসি। সেই হাসি বলছে, তুই পারবি না তারানাথ, তুই কিছুতেই পারবি না। সেই হাসিতে মানুষজন ভয় পায়, যজ্ঞকুণ্ড ছেড়ে উঠে পড়তে চায়। তারানাথ তাদের সাবধান করে বলে, কেউ জায়গা ছেড়ে উঠবে না। এ শুধু আমাদের কর্মে বিঘ্ন ঘটানোর জন্যই এমন করছে। সাহস থাকলে সামনে আসতো। ওই মূর্খ আর কিছুই করতে পারবে না। এবার ও ওর পাপের সাজা পাবে। সকলে তারানাথের কথায় ভরসা রেখে সেখানে বসে পড়ে ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘটা ঘটনায় সকলের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। অনেক নারী কণ্ঠ একসাথে বলছে, বাঁচাও, বাঁচাও আমাদের, মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও আমাদের, মেরে ফেলবে। নারীদের কণ্ঠ শুনে গায়ের মানুষদের তীব্র আর্তনাদ শুরু হয়। তারা ঠাকুর মশাইয়ের কাছে প্রার্থনা করছেন, কিছু করুন ঠাকুর মশাই, কিছু করুন, দয়া করুন। আমরা যে আর পাচ্ছি না ঠাকুর মশাই, কিছু করুন। আপনি আমাদের বিধাতা ঠাকুর মশাই, কিছু করুন। ঠাকুর মশাই সেই একইভাবে বলছেন, আমাকে তোমরা সাহায্য করো, একটু শান্ত হয়ে বসো, নইলে কেমন করে আমি আমার কর্ম সম্পাদন করব। ঝড় বিষম বেগে চলছে। সে কি দাপট ঝড়ের! সেই ঝড়ের মধ্যেই তারানাথ মন্ত্র পাঠ করছে। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠের পরেই একটা বিস্ফোরণের মতো শব্দ। তার সাথে সাথেই যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে এলো সংকেত পট্ট। বিস্ফোরণের শব্দে আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই বুঝলাম এটা আসলে সেই পাথরে প্রাণ সঞ্চারিত হওয়ার শব্দ। সেই পাথরে প্রাণ সঞ্চার হওয়ার যজ্ঞকুণ্ড থেকে নির্গত সংকেত পট্ট। সেই সংকেত পট্ট হাতে পাওয়ার সাথে সাথে অদ্ভুতভাবে নিভে যায় যজ্ঞকুণ্ড, আর তার সাথে সাথে সংকেত পট্টটিও পুড়ে ভস্মে পরিণত হয়। ঘটনার আকস্মিকতায় আমরা কিচ্ছু বুঝতে পারি না, শুধু ঠাউর করতে পারি ভীষণ ঝড়ে কোথা হতে ধেয়ে এসেছে শীতল বিষাক্ত বাতাস। যে বাতাসে চোখ চেয়ে রাখা তো দূর, কেউ কোনো কথাই বলতে পারছে না। বাতাসের বিষাক্ততায় কিছু বলতে গেলেই গলা বিঁধে আসছে। তবুও গ্রামবাসী বৃন্দ ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে করুণ আর্তনাদে জানায়, কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। তাদের কথা শুনে সান্যাল পরিবারের বড় কর্তা বলেন, এবার কি হবে ঠাকুর মশাই? তবে কি আর কোনো পথ নেই এই পরিবারকে রক্ষা করার? তারানাথ নিশ্চুপ। অন্ধকারের সহিত এই নীরবতা যেন চারিদিকে এক কঠিন আস্তরণ সৃষ্টি করেছে। কি করলে যে সেই আস্তরণ সরে গিয়ে নতুন দিনের সূচনা হবে তা বোধহয়
সে নিজেও বুঝতে পারছে না। একে একে সকলেই প্রায় দম বন্ধ হয়ে চৈতন্য হারিয়েছে। সান্যাল বাড়ির নাট মন্দির জুড়ে চৈতন্যহীন মানুষের দেহ পড়ে রয়েছে শুধু। আর যারা চৈতন্য হারায়নি তাদের কষ্টময় আর্তনাদে আমাদের সারা শরীরে অদ্ভুত কষ্টের এক কম্পন শুরু হয়েছে। ঠাকুরমশাইয়ের মুখে কোনো শব্দ নেই দেখে সান্যাল পরিবারের বড় কর্তা যখন হতাশ হয়ে পড়েছেন, ঠিক সেই মুহূর্তে নাট মন্দিরের উত্তর পূর্ব কোণে বসে বিড়বিড় করতে থাকা সেই পথিক ঠাকুর উঠে বলেন, একটাই উপায় আছে এই পরিবার এবং এই গ্রামকে ওই শয়তান তান্ত্রিকের করাল গ্রাস থেকে উদ্ধার করার জন্য। পথিক সাধুর কথাটা তৎক্ষণাৎ আগুনে ঘিয়ের মতো কাজ করে। মাধব সান্যাল তাকে জিজ্ঞেস করে, তাহলে এখন কি উপায় বাবা, দয়া করে বলুন। মাধব সান্যাল কথাটা বলার পরেই সেই পথিক সাধু বলেন, তারানাথ, উঠে এসো আমার কাছে। হাতের ত্রিশূল, একটা প্রজ্বলিত মশাল এবং তোমার এই দুই সঙ্গীকে নিয়ে এগিয়ে যাও এই বাড়ির পশ্চিমের দিকে ওই ধান খেতে। ওই ধান খেতেই মা মহালক্ষ্মী পাতালের শৃঙ্খল ভেদ করে আবির্ভূত হবেন, আর তিনিই বাতলে দেবেন ওই শয়তান তান্ত্রিক বধের উপায়, কিংবা নিজেই সংহার করবেন। শুধু তুমি তোমার কর্মটুকু সম্পাদন করো, বাকিটা উনিই করে নেবেন। কিন্তু সব কিছুর পরেও বাকি রয়েছে এক মহাপথ, যে পথে হাঁটলে তবেই সফল হবে এই উপায়ে। পথিক ঠাকুরের বলা কথা শুনতে উদ্গ্রীব সকলে, তাই তার কথা শেষ হওয়ার আগেই মাধব সান্যালের সাথে সাথে তার দাদাও বলে, কি সেই উপায় বাবা? ওই ধান খেয়ে যে বংশের, সেই বংশের কর্তাকে নিজের আয়ু অঞ্জলি দিতে হবে। পরিবার এবং গ্রামকে বাঁচাতে হলে এটাই একমাত্র উপায়। না, তা কি করে হয়? আপনি নিদেন দিন, আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি। কিন্তু বাবা, না না। কোনো বাবাই বোধ হয় চান না সন্তানের প্রাণের বিনিময়ে নিজে বাঁচতে। তাই এই চরম মুহূর্তে এত কষ্ট সত্ত্বেও সান্যাল কর্তা বলে ওঠেন, ঠাকুর, আমি 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 প্রাণ আহুতি দেব। এমনিতে এভাবে বেঁচে থাকাচ্ছে, মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো। আপনি মহাপুজোর ব্যবস্থা করুন ঠাকুর, প্রস্তুত করুন, ব্যবস্থা করুন। বিষাক্ত বাতাসের মধ্যে যেখানে গ্রামবাসী বৃন্দ, বাড়ির কাজের লোক সুখ হরিও সংজ্ঞা হারিয়েছেন, সেখানে সান্যাল কর্তা তখনও জেগে বলছেন, আমি প্রাণের আহুতি দিতে প্রস্তুত আছি। এ কথা শুনে আমাদের মনে অসম্ভব এক বল আসে। পথিক ঠাকুরের কথা মতো তারানাথ ত্রিশূল আর মশাল হাতে নিয়ে এগিয়ে চলে। তারপর দশম পট্ট সংকেতের সেই বিশেষ পাথরটা নিয়ে যাবে সান্যাল পরিবারের উত্তরসূরি পদ্মনারায়ণ, আর সান্যাল বাবুকে সাথে করে নিয়ে যাবেন তার পুত্রেরা। রাত্রি আঁধারে পথ হাঁটছি আমরা ধান ক্ষেতের আল ধরে। চারিদিকে কোথাও একটু আলো নেই, শুধুমাত্র তারানাথের বাম হাতের মশাল দিয়ে যতটুকু আলো ছড়াচ্ছে ততটুকু আলোই আমাদের পথ চিনে যেতে সাহায্য করছে। চারদিক থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ। সেই শব্দে বিচলিত না হয়েই আমরা পথ চলছি। পদ্মনারায়ণ ভালো মন্দ, প্রেতজনী, মনুষ্য জগৎ সম্পর্কে কিছু না জেনেই সেও এগিয়ে চলেছে অচেনা অজানা এক লড়াইয়ের ময়দানে। সবথেকে বেশি খারাপ লাগছে মাধব সান্যাল এবং তার দাদার জন্য। না চাইতেও তাদের পিতাকে তাদেরকে এগিয়ে দিতে হচ্ছে মৃত্যুর দিকে। কি অদ্ভুত নিয়তি আমাদের! মানুষ না চাইলেও নিয়তিকে মানতেই হয়, কারণ এটাই বিধির বিধান। এর বাইরে কেউ কখনো যেতে পারে না। না তো কেউ যেতে পেরেছে, না তো কেউ যেতে পারে। আমরা বেশ অনেকক্ষণ ধরে পথ চলছি। এমন সময় আমাদের সামনে তারানাথ থেমে যায়। ঠাকুরমশাই হাঁটা থামিয়ে দিয়েছে দেখে আমরাও হাঁটা থামিয়ে দিই। তারানাথের অগ্রপথের ঠিক আগে হতেই বিশাল শব্দে এক ভয়ঙ্কর প্রেতের উৎপত্তি হয়। সে আগুনের গোলার মতো দৃষ্টিতেই তারানাথের দিকে এগিয়ে আসে। আর খানিকটা এগোলেই তারানাথের স্কন্ধ স্পর্শ করবে সেই প্রেত। ভয়ে মাধব সান্যাল তো বলেই ওঠে, কি হবে এবার? ঠাকুরমশাই তার উত্তরে বলেন, কিচ্ছু হবে না,
আমাদের শুধু সামনে এগোতে হবে। যাই হয়ে যাক, পা থামাবে না। বাকিটা আমি সামলে নেব। আমাদের কাছে তো তারানাথের কথাই শিরোধার্য, কিন্তু মাধব সান্যাল আর তার দাদা, তারা তো এটা প্রথমবারের জন্য চলেছে আমাদের সাথে। তাই একটু চিন্তাই হয়, তাও এগোতে থাকি। তারানাথ বারংবার বলেছে, আমরা রক্ষা বলয়ের মধ্যে আছি, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিশ্বাস করো। কিন্তু তোমরা যদি নিজেদের পা থামিয়ে দাও, তাহলে কিন্তু আর আমি রক্ষা করতে পারবো না। এই রক্ষা বলয় ততক্ষণ কাজ করবে যতক্ষণ আমরা পায়ে হাঁটব। যাই হয়ে যাক, শেষ পর্যন্ত আমরা কেউই হাঁটা থামাই না, বরং গতিবেগ বৃদ্ধি করি। সে প্রেতের সাথে তারানাথের স্পর্শ লাগার আগেই সে ছিটকে সরে যায়, ভেসে আসে আর্তনাদ। আমরা সকলেই বুঝতে পারি তারানাথ যে বলয়ের কথা বলছিল, সেই বলয় আমাদের রক্ষা করেছে। আমরা প্রায় ধান ক্ষেতের মাঝে এসে আল ছেড়ে ধান ক্ষেতের মধ্যে প্রবেশ করি। এখন মাঠে ধান নেই, কারণ নতুন ধানের সময় এখনো হয়নি। তারানাথ সেখানে হাঁটা থামিয়ে আগে আমাদের চতুর্দিকে ত্রিশূল দিয়ে গণ্ডি দেয় আর বলে, মা মহালক্ষ্মী পুরাণ মতে শস্যের দেবী, তাই তাকে ধনলক্ষ্মীও বলা হয়ে থাকে। সেই কারণেই যা করার এখানেই করতে হবে। কথাখানা শেষ করে পোটলা হতে আবির নিয়ে ধান ক্ষেতের মধ্যে এঁকে দেয় এক বিশেষ যন্ত্র। পদ্ম এতক্ষণ চুপ ছিল। তার মন খারাপ হলেও, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও সে নিয়ম মতো বজ্রাসনে বসে যায়। আর তার হাতে সেই দশম পট্ট সংকেতের সেই পাথর। এই দৃশ্যই আমাদের বুঝিয়ে দেয়, যাই হয়ে যাক, সংসার আপনজনের থেকেও সমাজ অনেক বড়। অনেক কিছু সামলে চলতে হয়। পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকে না, কিন্তু তবুও আমাদের নিজের কাজ সম্পন্ন হয়। সেটা আজ আমরা ওই শিশুর থেকে শিখে নিই। তারানাথের কথা মতো আমি আর বিভূতি তার উত্তরে আর দক্ষিণ দিকে গিয়ে দাঁড়াই। তারানাথ সেই যন্ত্রের সামনে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করতে শুরু করে। যন্ত্রের ঠিক ডান পাশে আপনা থেকেই আগুন জ্বলে ওঠে। সেই যন্ত্রের সামনে বসে মন্ত্রোচ্চারণ করতে করতেই আমার বিভূতির উদ্দেশ্যে তিনি বলেন, আমার পোটলা থেকে প্রদীপগুলো বের করে প্রদীপগুলো জ্বালানোর ব্যবস্থা করো। আমরা যন্ত্রের চারপাশে 10টি প্রদীপ জ্বালিয়ে দিই, যেগুলো দশ মহাবিদ্যা এবং দশম অবতারের প্রতীক। চালের গুঁড়ো, তিল, বেলপাতা আর হোমকুণ্ডের ধোঁয়া মিশে এক অলৌকিক দৃশ্য তৈরি হয়েছে। কিন্তু পুরো ক্ষেত জুড়ে সেই গা গোলানো পোড়া গন্ধটা আরও ঘন হয়ে আসছে। তারানাথ জপমালা হাতে অগ্নিকুণ্ডের সামনে বসে রয়েছে। সান্যাল কর্তার খাটিয়াটা রাখা হয়েছে অগ্নিকুণ্ডের ঠিক পাশে। সময় যত এগোতে থাকে, ঝোড়ো হাওয়ার মতোই ধেয়ে আসে হাজারো বিঘ্ন। কোথা হতে বয়ে আসে রক্তের ধারা। আমাদের মনে হয় আমরা বসে আছি রক্তের নদীর উপর। মনে হয় পুরো ধান ক্ষেত ভেসে যাচ্ছে। ঝড়ের বেগ উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করে। গাছের ডালপাতা ভেঙে পড়তে লাগে। বিকট হাসির শব্দ ভেসে আসে পাতালের গভীর থেকে। মাটির নিচ থেকে বেরিয়ে আসে প্রেত পিশাচের দল। তাদের আগমনে তারানাথ বিন্দুমাত্র বিচলিত হয় না, বরং সে উচ্চ স্বরে দশমপট্ট সংকেত জপ করতে শুরু করে। মৎস্য রূপং মহাকালী কুর্ম রূপং চ তরা বরাহ রূপিণী ষোড়শী নৃসিংহ ভুবনেশ্বরী কমলা কল্কি রূপেণী পাতালবাসিনী নমস্ততে। মৎস্য রূপং অগ্নিকুণ্ডের আগুন দ্বিগুণ বৃদ্ধি পেতে অগ্নি হঠাৎ করেই লাল থেকে নীল বর্ণ ধারণ করে। আগুনের শিখা মাঝের মধ্যে নীল হয়ে জ্বলে, সেটা আমাদের জানা। তাই বলে এইভাবে সম্পূর্ণ অগ্নি নীল বর্ণ ধারণ করবে, সেটা আমার জানা ছিল না। আগুনের শিখা থেকে দৃষ্টি সরতেই মুহুর্মুহু মাটি কেঁপে ওঠে। সেই কম্পনে আমরা চমকে উঠি। ঠিক সেই মুহূর্তে মাটির বুক চেড়ে ফাটল ধরল। ধান ক্ষেতের মাঝখান থেকে মাটি ঠেলে বেরিয়ে আসে এক প্রকাণ্ড দেহ। ছাইয়ে ঢাকা তার দেহ দেখে মনে হয় তার ভস্ম দিয়েই তৈরি। চোখগুলো অদ্ভুতভাবে সাদা, আর মুখ হতে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। আর সেই ধোঁয়ায় আমাদের শরীর গুলিয়ে ওঠে, দম বন্ধ হয়ে আসে। বিভূতি ভূমিতে লুটিয়ে পড়ে, আর সেই দৃশ্য দেখে বিরাট তান্ত্রিক হুঙ্কারিয়ে বলতে শুরু করে, তুই ভেবেছিলি তোর এই তুচ্ছ যজ্ঞ দিয়ে মহালক্ষ্মীকে মুক্ত করবি?
সেনালদের বংশের রক্ত দিয়ে আমি সিদ্ধি লাভ করেছি। পাতাল দ্বার আর খুলবে না। তার কথা শুনে তারানাথ হেসে উঠে বলে, মূর্খ, মূর্খ তুই। মূর্খ বলেই তো মায়ের শুধু কোমল রূপকেই দেখেছিস, মাকে সংহার রূপিণী রূপে এখনো দেখিসনি। তবে এবার দেখবি। তারানাথ তার ভয়ালবহ বিরাট তান্ত্রিকের সাথে বাকযুদ্ধ চলছে, আর সেই তান্ত্রিকের মুখ থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় আমাদের সাথে সাথে মাধব সান্যাল, তার দাদা এবং সান্যাল কর্তার শরীরও খারাপ হতে শুরু করে। আর আমাদের চারপাশ থেকে ভেসে আছে মহিলাদের চিৎকার। চারপাশে চেয়ে দেখি হাতে দণ্ড নিয়ে তারা আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের দেখে আমি তারানাথকে বলি, সামনে তাকিয়ে দেখুন ঠাকুর মশাই, শ্যামসুন্দরপুরের উধাও হয়ে যাওয়া সব নারীরা বিরাট তান্ত্রিকের বশে রয়েছে। তারানাথ আমার কোনো কথার উত্তর না দিয়ে উঠে দাঁড়ায়। তার চোখ মুখ থেকে নির্গত হচ্ছে এক অন্যরকম জ্যোতি। তাকে দেখে আমি আর কোনো কথা বলি না। ঠাকুরমশাই পদ্মনারায়ণের হাত থেকে দশমপট্ট সংকেতের পাথরটা নিয়ে সান্যাল মশাইয়ের কাছে এসে তার কপালে পাথরটা স্পর্শ করায়। সেই প্রস্তরখণ্ডের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। সান্যাল কর্তা কেঁপে উঠলে তার শরীর থেকে প্রাণবায়ু নির্গত হয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করে। সান্যাল কর্তার প্রাণাঞ্জলির সাথে সাথেই ধান ক্ষেতের সেই ফাটল থেকে এক উজ্জ্বল আলোকরশ্মি বহির্ভূত হয়। সেই আলোকরশ্মিতে ছেয়ে যায় সমগ্র ধান ক্ষেত, আর সেই তীব্র আলোর মধ্য থেকেই আত্মপ্রকাশ করেন দেবী মহালক্ষ্মী। তবে তিনি পদ্মাসনা কোমল রূপিণী নন, তিনি এখন সিংহবাহিনী, অষ্টভুজা, চণ্ড প্রচণ্ড রূপিণী। তার এক হাতে পদ্ম, অন্য হাতে মহাধনু, খড়গ এবং চক্র। দেবীর এই রূপ দেখে বিরাট আকায় বিরাট তান্ত্রিকও পিছিয়ে যেতে শুরু করে মুখে অত্যাশ্চর্য কণ্ঠে বলে ওঠে, এ তো দেবীর সংহার মূর্তি। শুধু বিরাট তান্ত্রিক নন, ছুটে আসা নারীদের দলের মধ্য থেকেও এই দুষ্ট তান্ত্রিকের বশীকরণ সরে যায়। তারা হাতের দণ্ড মাটিতে ফেলে দিয়ে করজোড়ে মাটিতে হাঁটু গেড়ে বসে যায়। বিরাট তান্ত্রিকের মুখ ভয়ে সংকুচিত হয়েছে। তাকে দেখে তারানাথ হুঙ্কারিয়ে বলে ওঠে, মূর্খ তান্ত্রিক, তুই ভুলে গিয়েছিলি অন্নদাত্রী যিনি তিনিই চণ্ডী। শস্য ক্ষেত্রেই মায়ের আসল ক্ষেত্র, আর তুই সেই ক্ষেত্রকেই কুলসিত করেছিস। তোকে শাস্তি দেবে মায়ের মায়েরা, যাদের অপহরণ করে তুই সব থেকে বড় ভুলটা করেছিস। দেখ তোর দিকে কারা এগিয়ে আসছে। সত্যি তো, সেই হাঁটু গেড়ে বসে থাকা মহিলাদের চোখে মুখে সে কি তেজ! তারা সেই দণ্ড আবার হাতে তুলে নিয়ে সশব্দে বিরাট তান্ত্রিকের দিকে এগিয়ে আসে। তাদের হাতের দণ্ড আপনা হতেই এক মহাজাগতিক আলোকদণ্ডে পরিণত হয়, আর মেয়েরা সেই দণ্ড দিয়ে বিরাট তান্ত্রিকের বুকে আঘাত করতে শুরু করে। তার মধ্যে এক 16 বছরী কন্যার হাতে থাকা দণ্ড বিরাট তান্ত্রিকের বুকে গিয়ে লাগে। তার গভীর আর্তনাদে কেঁপে ওঠে সমগ্র শ্যামসুন্দরপুর। অলৌকিক আগুনে দগ্ধ হয়ে বিরাট তান্ত্রিকের শরীর ভস্মে পরিণত হয়। সেই ছাই ধান খেতে মিশে যাওয়ার সাথে সাথে চারপাশ থেকে বয়ে আসা সমস্ত রকম অশুভ গন্ধ উধাও হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে এক অপার স্নিগ্ধতা। পাশে এসে দাঁড়িয়েছে সেই পথিক ঠাকুর। সে তারানাথকে বলে, এবারে নিজের গায়ে ফের বাবা, তারা যে বড় ভয় রয়েছে, কারণ সেথায় শুরু হয়েছে এক অভিশাপ। প্রাণের বিনিময়ে প্রাণ ফিরিয়েছিলাম সেদিন। আজ আজ তুই তোর প্রাণের পরীক্ষা দে। পথিক ঠাকুরের কথা শুনে তারানাথ মৃদু হেসে বলে, নিশ্চয়ই যাব। আমরা সকলেই সেই ধানক্ষেত থেকে সান্যাল বাড়ির দিকে পা বাড়াই। নতুন সকালে নতুন সূর্যের আলোয় প্রাণ ফিরে এসেছে। সান্যাল বাড়ির বাগিচা জুড়ে সবুজ ঘাসগুলো আরও সবুজ হয়ে উঠেছে। সেখানে খেলা করছে সেই কুড়মুটি। আসলে দেবী লক্ষ্মী আবারও ফিরেছেন গৃহে, তাই তার সাথে স্ত্রীও ফিরেছে। নাট মন্দির থেকে পোঁটলা নিয়ে তারানাথ বলে, চলো তবে,
রুদ্রপুর যেতে হবে আমাদের। তারানাথের কথা শুনে আমরা সানন্দে বলি, হ্যাঁ নিশ্চয়। আমাদের তারা আর রুদ্রপুরের বিপদের কথা শুনে আমাদের কেউ আটকায় না, বরং বলে কাজ মিটিয়ে একবার অন্তত আসুন। আমরা হেসে তাদের কথা দিয়েছি নিশ্চয়ই আসব। পথ চলছি পায়ে হেঁটে, গন্তব্য রুদ্রপুর। চলতে চলতেই বিভূতি তারানাথকে জিজ্ঞেস করে, ওই পথিক ঠাকুর আদতে কোনো মানুষ নয়, উনি প্রেতজনীভুক্ত এক তান্ত্রিক। উনি আপনার দাদামশাই, তাই তো? তারানাথ বিভূতির প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু হেসে বলে, তোমার তো বেশ সিদ্ধি হয়েছে হে বিভূতি। চলো এখন রুদ্রপুর চলো। আমরা বুঝি এসব প্রশ্নের থেকেও রুদ্রপুর যাওয়াটা খুব বেশি জরুরি, তাই হাঁটতে থাকি গন্তব্যের দিকে। শ্যামসুন্দরপুরের বিরাট তান্ত্রিক তো নিধন হলো অবশেষে, এবার গন্তব্য রুদ্রপুর। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করছি প্রজেক্ট পাসিং শো সিজন 9। এই সমগ্র সিরিজটির লেখিকা সুচরিতা কানান নস্কর। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে নিরুপম, অতনু, অরিত্র, মৌসুমী, বর্ণালী, সৌরভ সাহা, নীল এবং আমি রাজপ্রতাপ বসু। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। প্রজেক্ট পাসিং শো সিজন 9 কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। এবং যারা পুরো প্রজেক্ট পাসিং শো সিজন 9 শুনে উঠতে পারেননি, তাদের জন্যে সমগ্র উপন্যাসটির একটি অখণ্ড পর্ব আমরা আনব পরবর্তী মাসের শেষ ভাগে। তাছাড়াও প্রজেক্ট পাসিং শো সিজন 9 প্লেলিস্ট থেকে আপনারা একের পর এক গল্পগুলিকে শুনে নিতে পারেন। আজকের মতন তবে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই, অর্থাৎ পরবর্তী গল্পের থেকে শুরু করছি আমাদের নতুন সিরিজ এবং ঠাকুরমশাইয়ের হারিয়ে যাওয়া শক্তি পুনরুদ্ধারের এক অসম্ভব রোমহর্ষক অভিজ্ঞতা। তাই সঙ্গে থাকুন রাজপ্রতাপের ঠেকের একের পর এক সিরিজ আপনাদের জন্যে আমরা সযত্নে তৈরি করে থাকি এবং সেই কাজেই আমরা দিবারাত্র লিপ্ত। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং রাজপ্রতাপের ঠেক। স্টে টিউন উইথ আস এবং পরবর্তী গল্পের জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না এই কথা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।